আপনি সবাই জানে মহিলাদের একটা সৌন্দর্য থাকে একটা চুলের ওপরে, তার নারী তারা, আমরা হচ্ছে এই বাংলার নারী, আমরা চুল সুন্দর করে রাখি, সাজি, টিপ পরি। তো সেই জায়গায় মহিলাদের চুল কেটে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, এটা কোন বর্বরতা? মধ্যযুগে আর যেখানে মহিলা মুখ্যমন্ত্রী, তো সেইখানে এই ধরনের কাজগুলো হবে কেন? এবং বাংলার মানুষ আমরা কি তাহলে পশুতে পরিণত হয়েছে? আমি বারবার নিজেকে প্রশ্ন করি, অন্যজনকে বলি, আমরা মানুষ, আমাদের মান আর হুঁশটা আছে, পশুদের নেই। কিন্তু পশুরা পশুদেরকে কোনো ক্ষতি করছে না, এটা দেখবেন। এবং পশুরা মানুষদেরও ক্ষতি করে না সহজে, যদি আপনি না ওনাকে বিরক্ত না করেন। কিন্তু এখন দেখছি মানুষ পশুদের অধম হয়ে গেছে। এই জিনিসটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। আমি বারবার করে কথা বলি, যখনই এখানে কোনো কিছু হয়, হাতরাসের ঘটনায় ওনারা চলে যাচ্ছে, ওখানকার লোকেরা আছে ওই ঘটনাটা দেখার জন্য। এখানে কি হচ্ছে আপনি দেখুন, শশী পাঁজা রয়েছেন, আরও অনেকে রয়েছেন, চন্দ্রিমাদি রয়েছে, কই এখানকার বাংলার ব্যাপার নিয়ে তো আপনারা মুখ খুলছেন না কেন? ভাই কি হলো? যা হয়েছে ভীষণ খারাপ হয়েছে, শাস্তির জন্য তাকে ওয়েট করার দরকার নেই, সঙ্গে সঙ্গে যান তাকে গুলি করে মারো। হ্যাঁ, কই সেটা তো হচ্ছে না কেন? হচ্ছেটা কি বলুন তো? রীতিমতো দেখা যাচ্ছে, আপনাদেরকে বলি যে নারকীয় ঘটনা, যে বর্বরতার চিত্ত, মধ্যযুগীয় বর্বরতা কার্যত। এক মহিলা, যেখানে চুল, আমরা বলি নারীর চুলে মানুষকে ভালো মানে সেই নারীর সৌন্দর্য আরও বেশি করে ফুটে ওঠে, সেই চুলকে কেটে দিচ্ছেন, তার স্বামী পাশে অসহায়। বলছি তিনি যা করেছেন, যদি কোনো ভুল করে থাকেন তার বিচার করবে কি এই আদালত? এই তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ, যারা চুল কেটে দিচ্ছেন তাদের আদালত কি তাদের বিচার করবে? না প্রশাসনটা কি নেই? বলছি প্রশাসন যদি না থাকে তাহলে পরিষ্কার করে একটা প্রেস বিবৃতি দিলেই হয়। আমার সঙ্গে রয়েছেন রীতা ঘোষাল, কথা বলবো দিদির সাথে। বলছি দিদি, প্রশাসনটা কি নেই এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে? দেখুন, চারিদিক দিয়ে যেরকম বর্বরতা আপনি বললেন এবং এত নৃশংসতা, এইরকম একটার পর একটা ঘটনা আমরা প্রতিদিন দেখছি টেলিভিশনের পর্দায়, খবরের কাগজে, আপনাদের মাধ্যমে খবরগুলো যখন আমরা পাই, আমাদের সত্যি মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়, খুব দুঃখ লাগে যে এই বাংলার মানুষ আমরা, এইখানে আমাদের জন্ম, এখানে আমাদের কর্মস্থান। কিন্তু এর আগেও আপনারা দেখেছিলেন যখন চাকরি প্রার্থীরা রাস্তায় বসেছিল, এতদিন ধরে ওদের চাকরি হয়নি, তখন কিন্তু একজন প্রোটেস্টার তার মাথার চুল কেটে সেটা প্রতিবাদ করেছিল। কেননা সেটা তার প্রতিবাদ, যে তার ভেতরের একটা কত বড় দুঃখ, গ্লানিটা ওইটা ফুটে উঠেছিল তার ওই প্রতিবাদ। কিন্তু এখন আমরা দেখছি যে কোনো সালিশি সবাই তাকে শাস্তি, আমরা আদৌ জানি না যে সেটা কি, তার সে দোষী না নির্দোষ, সেখানে তার চুল কেটে ফেলা হলো। বারবার আমি যখন লিখি, আমি নিজে একজন লেখক, আমি লিখি প্রত্যেকটা, এবং আমি একটা রিসেন্টলি একটা বইও লিখছি, যে মানুষের ওপরে বই লিখছি, যে আমরা কারা, আমাদের বিচার, বুদ্ধি, বিবেচনা, আমাদের সংস্কারগুলো সব কি নষ্ট হয়ে গেছে? সমস্ত হাসছে, ভিডিও করছে, তুলছে। যেখানে কিছুদিন আগে আপনি দেখুন একটা মহিলাকে রাস্তায় মেরে মারা হলো এবং সেই লাঠিটা ভেঙে গেল, কত মানুষ ছিল তার চারিপাশে, একদম মানে কেউ প্রতিবাদ করলো না, কেউ একবার গিয়ে মহিলাটাকে ধরলো না, এবং এত মারছে, তাদের মানে বিবেকের যন্ত্রণাও হচ্ছে না, তাদের কষ্টটা হচ্ছে না। মানুষ তো, আমাদের তো একটা অন্তর বলে জিনিস আছে, একটা কষ্ট হবে, একটা মহিলারাও দেখছিল। কেন এই বর্বরতা এই কলকাতায়, এই বাংলা, অন্য কোথাও? কিন্তু এখানকার যারা রয়েছে প্রশাসনে এবং আমাদের মুখ্যমন্ত্রী নিজে এবং তাদের নেতা নেত্রীরা অন্য রাজ্যের ব্যাপারে কিন্তু ভীষণ সজাগ। কেন এগুলো হবে, এটাই আমার প্রশ্ন। কি হচ্ছে কি না হচ্ছে সেটা পরে, কেন এই ধরনের শুধু মহিলাদের উপর? তো এই তো কিছুদিন আগে দেখছিলাম পায়ে শিকল দিয়ে আটকে রেখে মারা হচ্ছে, তাহলে? আর উনি তো বলেছেন যতদিন পার্টি ততদিন তোমরা, পার্টি নেই তোমরাও নেই, কত বড় মানে একটা দাবাং। হ্যাঁ, তাহলে ওনারা যখনই কেউ আসছে সামনে, যখনই কেউ দোষ করছে, তাদেরকে চেনে না, তাদেরকে আর অচেনা হয়ে যায়। তার আগে অবধি কিন্তু খুব চেনাশোনা। বিধানসভায় একটা তাজমহলের মতো বাড়ি, ওনার চোখে পড়েনি? ওনার চোখে পড়েনি।
তারপরে জয়ন্ত সিং এর যে এত এত কিছু হলো, আর তখন কিন্তু খুঁজছে না, কেক কাটছে দেখছি, মালা পরাচ্ছে দেখছি, হাততালি দিচ্ছে, সেলিব্রেশন করছে, সব কিছুতে তখন চেনা। আর যেই ধরা পড়ছে তখন বলছে ও আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলতেই পারে, আমি একজন কে হচ্ছে অনেক বড় নেতা, আমার পাশে দাঁড়িয়ে, তার বেলা তখন না। সত্যি ওনাদের একটাই কথা, যদি কেউ দোষ করে পার্টি তাকে শাস্তি দেবে। দোষটা করছে কেন, কার অনুমোদনে, সাহসটা কোথার থেকে পাচ্ছে, এই একটা প্রশ্ন, যে সাহস কে যোগাচ্ছে, কোথার থেকে সাহস পাচ্ছে এই কাজগুলো করার। পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশ মন্ত্রীর ভূমিকা, উনি একজন মহিলা এবং ওনার এগুলো আমার মনে হয় অনেক কিছু ব্যাপারে দেখি প্রেস মিট করে, কেননা ওপেনলি উনি ওনার কাউন্সিলরদের বকছে, ওনার অনেক আরও যারা রয়েছে বকছে, কই এটা নিয়ে তো উনি কখনো প্রেস মিট করে, সন্দেশখালী নিয়ে কি প্রেস মিট করেছে? ওই জেলায় আর একটা মানে নাবালিকা 12 বছরের, তাকে মেরে পুঁতে দেওয়া হয়েছে ধর্ষণ করে, কোনো খবর হলো না? কোনো খবর হচ্ছে না। উনি তো সবই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, কারণ উনি এগুলো নিয়ে প্রেস মিট করবেন না এবং এইগুলো নিয়ে কখনো বলবেন না যে কিন্তু বাংলার বুকে এগুলো হচ্ছে, খুবই আমি দেখছি খুবই খারাপ হচ্ছে, কই সেটা তো বলছে না। উল্টে বলছে যে আরে ওকে ধরে নিল, ও এত ভালো ছিল, একে এ করছে, এর বিরুদ্ধে মনে হয় ভুল করে কিছু বলে দিয়েছে। না, আমি বলছি যে ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, হাড় হিম করা ভিডিও, মধ্যযুগীয় বর্বরতার চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আমি বলছি কোথায় বুদ্ধিজীবী রীতাদি, কোথায় নারীবাদীরা যারা নারীদেরকে নিয়ে এত বড় বড় করে পোস্ট দেয়, পুরুষ অধিকারী কর্মীদেরকে আক্রমণ করে, কোথায় নারীবাদীরা? নারীবাদীরা কোথায় সেটা আমি জানি না, কারণ হ্যাঁ বুদ্ধিজীবীরা ওদের মানে আমি সেটাই বলতে চাচ্ছি, মেরুদণ্ডগুলো কত টাকায় বিক্রি এবং কিভাবে বিক্রি হয়ে গেছে জানি না, কেন ওনারা মুখে একদম সেলোটেপ দিয়ে চুপ করে বসে আছে, কেননা বুদ্ধিজীবী সম্প্রদায় যতক্ষণ না কোনো কিছু অন্যায়ের বিরুদ্ধে মুখ না খুলবে, সমাজটা কিন্তু তলিয়ে যাবে। এবং আমার কিছুদিন পরে 12 সেপ্টেম্বর একটা নাটক আসছে এখন সকাল, সেখানে কিন্তু আমি বারবার বুদ্ধিজীবী নিয়েই বিশেষ করে আমি লিখছি এবং সেটার ওপরেই আমি করছি, যে আমরা যদি না মুখ খুলি, অন্যায় যেটা হচ্ছে অন্যায়, ন্যায় যেটা হচ্ছে সেটা না, যেটা অ্যাপ্রিসিয়েট করার সেটা অ্যাপ্রিসিয়েট করব নিশ্চয়ই, আমি এই বাংলার মানুষ তো, আর যেটা অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু কথা বলবো, কোনো ভয় নেই। আমি রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে আমি কোন আমার নিজের পার্টির লোকও যদি কোনো অন্যায় করে আমি মুখ খুলবো, আমি বলবো যে এটা অন্যায় হচ্ছে। তো যেহেতু আমি বাংলার খাই, বাংলার পড়ি, এই বাংলার মানুষ, এখানে আমি বড় হয়েছি, জন্মেছি, তাই বাংলার সেই মহিলাদের পাশে আমি থাকতে চাই। এবং বুদ্ধিজীবী যারা রয়েছে, আমি বলছি বুদ্ধিজীবী অ্যাকচুয়ালি কি, বুদ্ধিজীবীর এটা মানে এটা আমি নিজে বুঝতে পারছি না, মানে তারা কি বুদ্ধি বিক্রি করেই শুধু পেশা মানে খায়, নাকি সত্যিই কোনো শুভ বুদ্ধি তাদের মাথার মধ্যে রয়েছে, যে অন্যায়ের বিরুদ্ধে বলি, সেটা আমরা সমস্ত কিছু রাজনীতি ঊর্ধ্বে গিয়ে জাতপাত বলবে, বলছে কি করে অন্যায়ের বিরুদ্ধে বলবে? এই রাজ্যে লোডশেডিং, যদি আপনার লোডশেডিং হয়, আপনি যদি রাস্তায় দাঁড়ান, অবরোধ করেন, তাহলে আপনাকে গুলি খেতে হবে। আপনি আর কিভাবে 3 দিন পর 21শে জুলাই যারা এই গুলি চলেছিল বলে যারা এত প্রতিবাদ জানিয়েছে, তাদেরই পুলিশ দেখা যাচ্ছে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে আত্মরক্ষার স্বার্থে, বলছে গুলি করে। না মানে ওটা তো পুরো উল্টে নিয়েছে। 21শে জুলাই আপনারা সবাই আমরা জানি যে কী জন্য 21শে জুলাই হয়েছিল, উনি ওনার নিজের কোর্টে বল নিয়ে নিয়েছেন যে উনি ওটাকে মানেন এবং ওই দিনটাতে বিশেষ দিন, এবং ওই দিনে কি কি হবে চারিদিকে তো দেখছি যে প্রচুর ব্যানার টাঙিয়েছে চলো 21শে জুলাই। কিন্তু আমার মনে হয় এত এই সমস্ত করে, এত মিটিং মিছিল, এই সমস্ত কিছু না করে নিজের রাজ্যেতে কি হচ্ছে, কি কি করাপশন, এত দুর্নীতি, রেপ, মার্ডার, রাজনৈতিক হত্যা একটার পর একটা হচ্ছে, সেই দিকে যদি মুখ্যমন্ত্রী একটু নিজের দৃষ্টি দেন এবং পুরোটা গুছিয়ে নেন এবং সুন্দর করে মানুষের পাশে থাকে। আফটার অল তো উনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী। হ্যাঁ, আমরা যেটাই করি সেটাই চক্রান্ত হয়ে যায়, আমরা যাই করি সেটাই বলে যে ওদের ভুল করেছে, ওই করেছে। আমাদের বিরোধী দলনেতাকে অনেকবার অ্যাটাক করা হয় যে উনি গদ্দার বলা হয়, এই করা হয়, ওই করা হয়। তো সুতরাং ওনাদের নিজেদের মধ্যে কতটা গদ্দাররা রয়েছে সেটা কি উনি জানেন, মানে খুঁজে পেয়েছেন? ওনাদের নিজেদের দলের মধ্যে কতটা কি হচ্ছে এবং নিজেদের যে ভাঙন, দেখুন কিছু কিছু অস্ত্র আছে যেটার কিন্তু আওয়াজ হয় না, ঠিক আছে?
ভেদ করে একদিন ফাটল ধরে সেটা ধসে পড়ে যায়। অভিষেক সেই বন্দ্যোপাধ্যায় সেই ফাটল আমার মনে হয় তৃণমূলের মধ্যে ধরতে শুরু করেছে, একদিন না একদিন ধসে যাবে। কেন নিজেদের মধ্যেই এত কিছু ওদের লড়াই হচ্ছে, সবটা তো আমরা সবসময় জানি না, এবং কিছু কিছু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ফিরে এলেন, আপনারা বলছিলেন 21শে জুলাই নাকি থাকবে না, দেখা যাবে না, আমরা সেটা তো সব মানে আমি জানি না কারা বলেছে, কিন্তু উনি গেছেন। দেখুন, কার ব্যক্তিগত ব্যাপারে আমার এতটুকু ইন্টারেস্ট নেই, আমি বলতেও পারবো না যে উনি কেন গেছেন, কিন্তু যে কোনো দেখুন, আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, উনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়, শুধু এক অভিষেক বন্দ্যোপাধ্যায় না, একজন মানুষ, কমন ম্যান, তাহলে ওনার প্রতি আমার কোনো কিন্তু ইন্টারেস্ট নেই। কিন্তু উনি হচ্ছেন একজন পলিটিশিয়ান, একটা পার্টির উনি সাধারণ সম্পাদক। তো উনি যখন কোথাও যাবেন, তার যদি সফর হয়, এটা যদি উনি বলছেন, তাহলে তার কাজগুলোর কিছু কিছু আমরা হয় টুইটারে দেখতে পাবো, বা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে, যখন মুখ্যমন্ত্রী যাচ্ছেন এমনি এমনি করে হাঁটছেন যাচ্ছেন, আম্বানিজির বিয়েতে গেছেন, দেখা করেছেন, ফটো পেয়েছি, সবাই দেখতে পাচ্ছে, যেই যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী যখন মাননীয় প্রধানমন্ত্রী সফরে এসেছেন, তার কি কি কর্মসূচি কিছু নিয়ে তো যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফ্যামিলির সঙ্গে যদি বেড়াতে গেছেন, অ্যাজ পলিটিশিয়ান ওনার একটা ছবি অন্তত থাকবেন। আর যদি সফরে গেছে, রাজনৈতিক সফরে, তাহলে তার কর্মসূচির ফটোগুলো আমাদের বিরতিতে, হ্যাঁ, তো বিরতিতে গেছেন, এতদিন বিরতিতে গেছেন, কী জন্য গেছেন, এখন এসছেন হয়তো 21শে জুলাই, দেখুন বিশাল একটা বড় কিছু ধমকে ওনার যে কথা বলেন, সেরকম কিছু হয়তো বলবেন, তার প্রস্তুতি নিচ্ছিলেন কি একটু ব্রেক নিয়ে। আমার মনে হয় যে কি করবেন 21শে জুলাই, তার একটা ব্রেক নিয়ে কিছু মনে হয় তার প্রস্তুতি করছিলেন কি, বা কিছু কি করছিলেন, সেটা আপনার আমার সবার কাছে রহস্যজনক, এবং সেটা নিশ্চয়ই আগামী দিনে আমরা তার উত্তর খুঁজে পাবো।